যারা মতামত যা আছে শুনবো, অভিযোগ যা আছে আমার হাতে সমাধান করার ক্ষমতা থাকে তৎক্ষণিক সমাধান করব, অন্যথায় কিভাবে সমাধান করলে কোনভাবে গেলে সমাধান হয় সেটাও বলবো। তবে এই মানুষজন যখন পেয়েছে আমি গুটি কয়েক কথা বলবো, আপনারা একটু শুনবেন। কি বিষয়ে বললে আপনারা একটু শুনতে চান একটু বলুন তো, আপনারা বলেন বক্তব্য কোন বিষয়ে দেবেন বলুন ভাই, বলেন আমরা যে ভাই এটা নিয়ে একটু বলুন। আচ্ছা, এসআইআর নিয়ে একটা সমস্যা হচ্ছে। বিজেপি বলছে এসআইআর করে আমাদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে, আর তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না, আমরা থাকলে লিস্টে নাম আসবে। এটা কি বিশ্বাস হয়? আমি আপনাদের বলি, তৃণমূল বারবার চিৎকার করছে যে এসআইআর হতে দেব না, বারবার চিৎকার করছে তো, কিন্তু গোপনে গোপনে তৃণমূল এসআইআর করার জন্য কি করেছে আপনারা জানেন? তার আগে একটা কথা বলি, শুভেন্দু অধিকারী চিৎকার করছে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1.5 কোটি রোহিঙ্গা আছে, এসআইআর করে সব বার করে দেবে, গল্প শোনাচ্ছে। আচ্ছা আপনাদের বলি, ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, ভারত সরকার কেন্দ্র সরকার একটা অ্যাফিডেভিট দিয়েছে, যে অ্যাফিডেভিটে আপনার উনি বলছেন 40,000-এর একটু বেশি পুরো ভারতবর্ষে রোহিঙ্গা আছে। কত? 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে আছে। 40,000-এর একটু বেশি মানে 41,000-ও নয়, তাহলে বলতে 41,000-এর বেশি, তাহলে 41,000-এর কম। জম্মু কাশ্মীর, আসাম, হরিয়ানা, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল এইসব রাজ্যে ছড়িয়ে আছে, আরো রাজ্যে আছে। আমি 40,000-ই ধরছি, যদি 5টা রাজ্যে ছড়িয়ে থাকে সব থেকে বেশি 5 আসছে, বলুন 8,000 করে, তাহলে গড়ে এভারেজ প্রতিটা রাজ্যে 8,000 করে রোহিঙ্গা আছে, তাই তো নাকি? ভারত সরকার বলছে, শুভেন্দু অধিকারীর যে দল থেকে ভারত দেশ চালাচ্ছে বিজেপি সরকার বলছে, কেন্দ্রের বিজেপি সরকার বলছে সারা ভারতবর্ষে কত আছে? 40,000 রোহিঙ্গা আছে। আর শুভেন্দু অধিকারী কি বলছেন বলুন না? 1.5 কোটি, তাহলে ভুল ভয় দেখাচ্ছে। কিন্তু তৃণমূলের বন্ধুরা কি এটা কোনোদিন ভেঙে বলেছে? তৃণমূলের বন্ধুরা জানে মুসলমানদেরকে যত চমকাতে পাবো, ধমকাতে পারবো, যত ভয় দেখিয়ে দেবো, তত পাওয়ারটা আমার পকেটে থাকবে। আমি এখানে বলে যাচ্ছি আপনাদের, তৃণমূলের বিজেপির বাবার ক্ষমতা নাই কোনো এনআরসি সিএসও বলেছিলাম তো, কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, মনে আছে আপনাদের? আর আজকেও বলে যাচ্ছি, কারো বাবার ক্ষমতা নাই। অবৈধভাবে যদি কারো ভোটার লিস্ট থেকে ডিভোটার করে আমরা নজরে রাখছি, আমরা আইনি লড়াই করছি। আমি আপনাদের বলবো, আপনারা আতঙ্কিত হচ্ছেন কেন? এই যে বলছে আপনারা আতঙ্কিত হবেন না, তৃণমূলের বন্ধুরা বলে নাকি আইএসএফ বলছে এসআইআর ভালো। ভালো খারাপের প্রশ্নটা পরে, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি আতঙ্কিত হলে আপনার লাভটা কি হবে, আপনার লসটা কি হবে? লাভের থেকে বেশি লস হবে, মাথায় হেডেক ঢুকবে, টেনশন নেবে, ব্রেন স্ট্রোক করতে পারে, শরীর খারাপ হতে পারে, ওতে কি সমাধান হবে? তাহলে আমি আপনাদের বলবো আতঙ্কিত হবেন না। আপনার বাড়িতে কাগজ আছে, বানানগুলো ভুল আছে, ঠিক নাই। এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা তো কারই ব্যক্তি মালিকানা, কারো সম্পত্তি তো, এটা যার সম্পত্তি খোঁজ নিয়ে দেখুন, তার দাদুর কাছ থেকে হাত ফেরাই হয়ে হয়ে এখানে এসেছে, তাই তো? ঠিক বলছি তো নাকি? আমরা এখানে যারা আছি, এই যে আমাদের মুরব্বী আছে, এই তো ওনার আম্মা, আপনি বলুন আপনি কার জায়গাতে আছেন? আপনার আব্বার জায়গায়। আপনার আব্বা কার জায়গায়? তার আব্বার জায়গায়, অর্থাৎ ইনি ইনার দাদুর জায়গাতে আছে। কাগজটা প্রমাণ দিচ্ছে, তাই তো? ইনি যদি ইনার কাছে যদি কাগজ না থাকতো, তাহলে তৃণমূলের নেতারা এখন এই জায়গাটা দখল করে নিত, ছাড়তো নাকি? কাগজ আছে বলে দখল করতে পারেনি, ওই কাগজটাই তো ইনার এসআইআর এর দলিল। হ্যাঁ, ইতিপূর্বে ভারতবর্ষে প্রায় 13 বার এসআইআর এর মতো হয়েছে। এবার এত কেন হই হচ্ছে? এবার একটু এসআইআর কে নিয়ে নাটক চলছে, রাজনীতি চলছে। আমরা বারবার বলছি যে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা গিয়েছিলাম, আমরা ডেপুটেশনও দিয়েছি, আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে ধর্ণা মঞ্চ করেছিলাম। এই ধর্ণা মঞ্চের শেষ দিনে গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি যে অহেতুক মানুষকে পেরেশানি করা যাবে না,
যাকে তাকে ডি ভোটার বলে ঘোষণা করা যাবে না, এটা কঠোরভাবে আমরা বলেছি। এবার এখন বিষয়বস্তু দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে একে ক্লিয়ার করে নেবেন, ভয় পাবেন না। প্রথম কথা হচ্ছে ভাঙড়েরও ভোটার, ক্যানিংয়েরও ভোটার। ভোটের সময় দু জায়গায় যে ভোট দেয়, বা একটা জায়গাতে নাম কাটবে। ভাঙড়ের মেয়ের রাজারহাটে বিয়ে হয়েছে, এই যেমন মানে আপনাদের এতে বিয়ে হয়েছে, কি বলে আপনার বাঁকড়াতে বিয়ে হয়েছে। তাহলে এখানে আগে ভোটার কার্ডের নাম ছিল, তাহলে ওইখানে ভোটার কার্ডের নাম তুলতে হবে, এই নামটা বাতিল হবে। মারা গিয়েছে দাদু, বাপ মারা গিয়েছে, 8-10 বছর হয়ে গেছে, নাম কাটছে না, সে নামগুলো কাটতে হবে। এইটা একটা। আরেকটা ওরা ভয়ঙ্কর জিনিস নিয়ে এসেছে, যেটা তার বিরোধিতা আমরা করছি, ডি ভোটার, ডাউটফুল ভোটার। এটা নিয়ে আমরা সোচ্চার হচ্ছি। কিন্তু আপনি মাথায় হেডেক নিলে, আতঙ্কিত হলে কি সমাধান হবে ভাই? আমরা বারবার জন্য বলেছি যে আতঙ্কিত আপনারা হবেন না, সমস্যা আছে, সমাধান করব আমরা। আর যাকে তাকে ডি ভোটার বানিয়ে দিলে আমরা, যারা এআরও থাকবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আইনি মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটা আমরা বলেছি। তো বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে কোন বৈধ ভোটারকে যদি ডি ভোটার করে, যে এআরও ছিল তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব। যদি আতঙ্কিত হয়ে যায় তাহলে লড়াইটা করবেন কিভাবে? আর তৃণমূল কংগ্রেস আপনাকে আতঙ্কিত করার চেষ্টা করছে, বিজেপি আপনাকে হয়রানি করার চেষ্টা করছে। তাই আমরা স্লোগান তুলেছি, এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত আর হয়রানি করা যাবে না। এই জন্য আমরা যত বেশি গালাগালি খাচ্ছি। বুঝতে পারছেন? যখন কোভিড হয়েছিল আতঙ্কিত হয়ে পড়েনি? কোভিডে যত না মানুষ মারা গেছে, তার থেকে বেশি মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্টে মারা যায়, সারা ভারতবর্ষের কথা বলছি। কিন্তু আতঙ্কিত করে দিয়েছিল, ওর কোভিড হয়েছে, হ্যাঁ হয়েছে, তেন হয়েছে, ঘোড়ার টিপ। আমি কি বললাম? ঘোড়ার টিপ। আমি এমন দুটো লোকের সাথে মিশেছিলাম, আমার বিশাল বিশাল কাজ ছিল, একটা উকিল আর একজন ব্যবসায়ী। তাদের কোভিড অলরেডি, একজনের সাথে সকালে কথা বলেছি, সন্ধ্যে কোভিড হয়েছে, আর অলরেডি একজন কোয়ারেন্টাইনে ছিল, সেখানে গিয়ে আমি কথা বলতে হয়েছে। আমি বলিনি, কিন্তু আজকেই প্রথম বলছি আপনাদের মাইকে। কই আমার কোভিড হয়নি তো, আমার কোভিড হয়নি তো, ওইসব গল্প শোনানো হয়েছে আমাদেরকে। হ্যাঁ, দেশের যেটা আইন, যেটা ঘোষণা দিয়েছে, কিছুটা হলো মান্যতা দিতে হবে। তবে ঘোষণাটা আমি মনে করি সায়েন্টিফিক নয়, অনেক বিতর্কিত আছে, তার বিষয়ে বলে লাভ নেই, বিষয় বিতর্ক করবে, অন্য লাইনে চলে যাচ্ছে। তো আতঙ্কিত করেছিল তো কোভিড এর পিরিয়ডে আমাদেরকে, নাকি হাতে হাতে লেগে গেলে, হ্যান হলে, ত্যান হলে, ঘোড়ার ডিম হলে মরে যাবে মানুষ। ওর থেকে মানুষ অ্যাক্সিডেন্টে বেশি মরে প্রত্যেক দিন। কিন্তু আমাদের একটা ভয় দেখানো হয়েছিল। তো আবার নতুন করে এটা হচ্ছে ভোট ধরার কল, ঠিক এনআরসি সিএ যেমন ভোট ধরা কল, এই হচ্ছে এসআইআরও ভোট ধরা কল। এবার আসা যাক রাজ্য সরকারের কত দ্বিচারিতা। রাজ্য সরকারের নেতারা কি বলছে, এসআইআর হতে দেবো না, শুনছেন তো নাকি ভাই? আর আমি কি চ্যালেঞ্জ করেছিলাম, আর্টিকেল 324 বলছে, সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী আপনি আটকাতে পারবেন না। যখন বলেছিলাম, আমাকে বলেছে দেখো বিজেপির দালাল, কিন্তু আমি বলছি আটকাতে পারবেন, আজকেও বলছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, নোটিশ করলো নবান্নকে, মমতা ব্যানার্জিকে, যে আমরা পশ্চিমবাংলায় এসআইআর করব বলে চিঠি করলো। তো চিফ নবান্নকে চিঠি করলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার যিনি সহায়ক সচিব, তিনার নাম হচ্ছে চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারির সাথে সাথে কি করলো, সব জেলা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছে, তাদেরকে কি করলো, অনলাইনে মিটিং করলো, যে আমাদের রাজ্যে এসআইআর হবে, এসআইআর করতে গেলে যে অফিসার লাগে, সেই অফিসার ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আর এইআরও, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন। ইলেকশন হবে না ইলেকট্রাল মনে পড়ছে না এখন, তারপরে মিলিয়ে নেবে তোমরা একটু ভাই, সবটা আমার দ্বারা সম্ভব না। তো এইআরও দুটো অফিসার হয়, নিয়োগ হবে, শূন্য পদের সংখ্যা কত? দেখা গেল প্রায় 600 শূন্য পদ আছে, যে এসআইআর করতে গেলে এখনো 600 লোক নিয়োগ করতে হবে। তড়িঘড়ি নির্দেশ দিচ্ছে তাড়াতাড়ি
আপনারা এসআইআর করার জন্য অফিসার নিয়োগ করো, তাহলে দ্বিচারিতা হচ্ছে না এটা? এদিকে মমতা ব্যানার্জির দলের লোকেরা বলছে এসআইআর করতে দেবো না, উল্টো দিকে এসআইআর করার জন্য অফিসার নিয়োগ করছে তাড়াতাড়ি। 600 শূন্য পদ, সেটা দ্রুততার সাথে পূরণ করছে। তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে না। এই জায়গাটাই আমি বলছি সজাগ থাকতে হবে। আপনার নামের বানান ভুল আছে, আপনাকে ঠিক করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঘোড়া টিম, রেশন কার্ড, জমি দলিল, এক একটা জায়গায় এক একটা নাম, ওটা আপনি ঠিক করুন আর আতঙ্কিত হবেন না। আচ্ছা বলুন, যদি বলে বাঘ এসে গেছে এই গ্রামে, বলে এই গ্রামে একটা বাঘ ঢুকে গিয়েছে, আপনি কি ঘরে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিলে সমাধান হবে? এই আমাকে একটু বলুন, আপনার মায়েরা হবে? কতদিন দরজা দিয়ে বসে থাকবেন? বলুন আমাকে একটু বলুন না। তো বাঘ ঢুকে গেছে, সবাই ঘরের মধ্যে ঢুকে গেল, কি গেট দরজা দিয়ে বসে গেল, এটা কি সমাধান হবে? না প্ল্যান করতে হবে, বাঘটাকে হয় তাড়াতে হবে, নাহলে জালে ধরতে হবে, তাহলেই তো আপনি বেরোতে পারবেন ঘর থেকে। আর নাহলে ঘরে দরজা দিয়ে বসে থাকলে খাওয়া দাওয়া রুজি রুটি সব গেল। তো এসআইআর কে আপনাকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এসআইআর কে ভয়ে যদি আপনি কাঁধে বলে উঠে বসে থাকেন, পরশুদিন এসআইআর এর জায়গায় ডিআইআর হবে, ডিআইআর হবে, ঘোড়ার টিম, ওরা তো লেগেই থাকছে। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? যেটা চ্যালেঞ্জ হচ্ছে সেটাকে সমাধান করতে হবে। 1971 সালে পর্যন্ত দলিল আসামে চেয়েছিল। আসামে সংখ্যালঘু মুসলমানদেরকে না দেখলেই অহমিয়া যারা অহমিয়া আছে বা যারা আছে আসামের মানুষ, মুসলমানদের দেখলে মিয়া ভাই বাংলাদেশে ঘুষপেটিয়া বলতো। আসামে এনআরসি হয়েছে, আপনারা জানেন তো? ওখানে এখন আসামের মানুষ চাঙ্গা, 19 লক্ষ প্রথমে নাম বাদ গিয়েছিল, তার মধ্যে 17 লক্ষ মুসলমান নাম। যে 2 লক্ষ নাম বাদ গেছে, তারা আপনার আমার যে ভুলটা আছে দেখুন, তারা করে বসে আছে কি? নামের বানান ভুল। নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আধার কার্ডে প্যান কার্ডে মোহাম্মদ মোল্লা আব্দুল করিম, আবার প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ। মানে যেরকম যত রকম ডকুমেন্টস তত রকম বানান। খোঁজ নিয়ে দেখুন, হয়তো এগুলো হয়েছে অনেক। হ্যাঁ, যারা ইললিগালি এসেছে তারা তো ধরা পড়বে। আপনারা যারা এখানে আছেন, আচ্ছা আপনাদের শুধু আমি দাদু আর নানার বাড়িগুলো একটু জানতে চাই। ইন্ডিয়াতে না বাংলাদেশে কবর বললে অনেকে রাগ হয়, কি জ্বালা। আমি তো উদাহরণ দিলে অনেকে রাগ হয়। আমি জুতো কি পরেছি তাও দোষ, আমি টুপি কি পরেছি তাও দোষ, আমার জামা এমন কেন তাও দোষ। আমি বলি কবর দেখানোর কথা, ওরা খোঁজে রেগে যায়। যা, কবরটা এখন এবার বন্ধ রাখলাম। আচ্ছা আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনাদের দাদুর বাড়িটা কোথায়, নানার বাড়িটা কোথায়? বাংলাদেশে? বলুন একটু। আফগানিস্তানে, মায়ানমারে, ওই আমাদের শত্রু দেশ, আমি নাম দিতে চাই না আমাদের। আমার বড় ভাই জান 2019 সালে বলেছিল, ভারত সরকার না পারলে আমাদেরকে দায়িত্ব দিক, ওই দেশের নামটা না পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো আমরা। কোনটা বুঝতে পেরেছেন? আমার নাম দিতে চাই না, ওই দেশে আমার নাম দিতে চাই না। তো ওই দেশ থেকে আমরা এসেছি, আমার দাদুরা কি ওই দেশ থেকে এসেছে? তাহলে ভয় পাবেন কেন? আমাদের কাগজপত্রের মধ্যে বানানের ভুল আছে, সেটাকে ঠিক করে নিতে হবে।